আপনারা দেখছেন কলকাতা টিভিতে আমাদের বিশেষ আলোচনা বাংলা বলছে। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। আজকে আমাদের যে বিষয়, গত কয়েকদিন ধরেই বুধবার দিনের সংসদে যে ঘটনা ঘটেছে তারপর থেকেই চর্চার কেন্দ্রে অবশ্যই সংসদ, এবং সেই সংসদের এই ঘটনার দুটি দিক রয়েছে, একটি রাজনৈতিক, অন্যটি প্রশাসনিক অর্থাৎ তদন্তের দিক। যে আপডেটগুলো আজকে রয়েছে সংক্ষেপে দর্শকদের প্রথমেই তা জানিয়ে দেব। আজকে এই ঘটনার প্রেক্ষিতে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা একটি আবেদন রেখেছেন সাংসদদের কাছে। সেই আবেদনে তিনি একদিকে যেমন সংসদ সুষ্ঠুভাবে শীতকালীন অধিবেশনের বাকি দিনগুলি চালানোর জন্য জানিয়েছেন সাংসদদের, পাশাপাশি দুটি উচ্চ পর্যায়ের কমিটির কথা জানিয়েছেন তিনি। একটি উচ্চ পর্যায়ের কমিটি তদন্ত করছে, অন্য আরেকটি উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি যাতে এই ধরনের ঘটনা দ্বিতীয়বার না হয় তার জন্য নিরাপত্তার বিষয়গুলি পর্যালোচনা করছে। সাংসদরাও তাতে তাদের পরামর্শ জানাতে পারবেন, এবং তার পাশাপাশি যে সমস্ত সাংসদদের সাসপেন্ড করা হয়েছে তার সঙ্গে এই ঘটনার কোনো যোগ নেই, শুধুমাত্র সংসদের পবিত্রতা রক্ষার জন্যই এই সাংসদদের সাসপেন্ড করা হয়েছে বলে জানিয়েছেন অধ্যক্ষ। অন্যদিকে রাজনৈতিক দিক থেকে পরবর্তী আপডেট, রাহুল গান্ধী কংগ্রেসের সাংসদ, তিনি বলেছেন যে এই যে কেন্দ্রের যে ভ্রান্ত নীতি তার জন্যই বেকারত্ব এবং মূল্যবৃদ্ধি হচ্ছে, এবং সেই কারণেই তার ক্ষোভ আছড়ে পড়েছে সংসদে। অন্যদিকে তদন্তের দিকে যদি আমরা নজর রাখি, অবশেষে দিল্লি পুলিশের একটা বিলম্বিত বোধোদয় আমরা দেখতে পেলাম, যেখানে দিল্লি পুলিশ চিন্তা ভাবনা করছে যে বিজেপি মাইসুরুর সাংসদ প্রতাপ সিনহা তাকে জিজ্ঞাসাবাদ করার বিষয়ে ভাবনা চিন্তা করছে দিল্লি পুলিশ। অন্যদিকে সেই ললিত ঝায়ের পাশাপাশি আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে, তাকে 7 দিনের হেফাজত দেওয়া হয়েছে, মহেশ কুমাওয়াত তার নাম। তাছাড়া ললিত ঝায়ের বঙ্গযোগও পাওয়া গিয়েছে। এই সমস্ত বিষয়গুলি নিয়ে আমরা আজকে আলোচনা করব বাংলা বলছের মঞ্চে। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর, আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট অতিথিরা। দর্শকদের সঙ্গে তাদের পরিচয় করিয়ে দেবো। আমাদের সঙ্গে রয়েছেন রাজ্য বিজেপির মুখপাত্র অভিষেক মান্না, আমাদের সঙ্গে রয়েছেন মৃত্যুঞ্জয় পাল, তৃণমূল কংগ্রেসের মুখপাত্র মৃত্যুঞ্জয় পাল আমাদের সঙ্গে রয়েছেন, এবং রয়েছেন সিপিআই এর মুখপাত্র রাজনীল মুখোপাধ্যায়। আপনাদের সকলকে কলকাতা টিভির পক্ষ থেকে স্বাগত জানাই। যে বিষয়টি নিয়ে একদম প্রথমে আলোচনায় আসব তা অবশ্যই আজকে রাজনৈতিক দিকটি নিয়ে আমরা প্রথমে আলোচনায় আসব। রাজনৈতিক দিকে অবশ্যই রাহুল গান্ধীর যে মন্তব্যে খুব স্পষ্টভাবেই তিনি বলছেন কেন্দ্রের ভ্রান্ত নীতির জন্যই বাড়ছে মূল্যবৃদ্ধি এবং বেকারত্ব। কি বলেছেন রাহুল গান্ধী আমরা একবার প্রথমে শোনাবো দর্শকদের। सुरक्षा ब्रीच हुई है, वो है, बट क्यों हुई? जो देश में सबसे बड़ा मुद्दा है बेरोजगारी का मुद्दा, जो पूरे देश में उबल रहा है, मोदी जी की पॉलिसीज के कारण हिंदुस्तान के युवाओं को रोजगार नहीं मिल रहा है। तो ब्रीच जरूर हुई है, बट इसके पीछे कारण बेरोजगारी है और महंगाई है। धन्यवाद। আমি প্রথমে আসবো রাজ্য বিজেপির মুখপাত্র অভিষেক মান্নার কাছে। কিভাবে দেখছেন রাহুল গান্ধীর মন্তব্যকে? খুব নক্কারজনক মতামত ওনার। মানে আমি বাজপেয়ীজি যখন 13 দিনের তার প্রথমবার প্রধানমন্ত্রী হওয়ার পর তিনি যখন ছেড়েছিলেন, লাস্ট পার্লামেন্টারি স্পিচে ওনার একটা বক্তব্য ছিল যে পার্টি आएंगी जाएंगी, सरकारें आएंगे जाएंगे, लेकिन ये देश अमर रहने चाहिए, इस देश का गणतंत्र अमर रहने चाहिए। এই জায়গাটা কেন কম্প্রোমাইজ হবে? কেউ একজন খারাপ কিছু করেছে, সেখানে তুমি কানেক্ট করে দিচ্ছ যে তার কি দাবি আছে বলে যা খুশি তাই করবে। এটা কি কোনো কথা হতে পারে? একটা পদ্ধতি, যে পদ্ধতিটা নিয়ে বারংবার প্রশ্ন উঠছে যে কোনো একটা প্রতিবাদ করতে গেলে তার একটা নির্দিষ্ট পদ্ধতি আছে, গণতান্ত্রিক পদ্ধতি। তো সংসদীয় সেই পদ্ধতি মানা হয়নি, কিন্তু যে দাবিটা করা হচ্ছে সেই দাবিটা কি ভুল? সেটা বিক্ষোভকারীদের পক্ষ থেকে নিলামকে যে বক্তব্য রাখতে দেখেছি, রাহুল গান্ধীর মুখেও একই কথা। আপনার কি মনে হয় সেটা ভুল? দাবি তোলার তো অনেক জায়গা আছে, যা দাবি তোলার কি জায়গা নেই? আমি তো প্রথমেই বললাম যে পদ্ধতিটা নিয়ে আপনি প্রশ্ন তুলতেই পারেন, কিন্তু দাবিটা আমি জবাব দিয়ে দিচ্ছি। দেখুন, এই কিছুদিন আগে যেই সমস্ত ডিটেলস এসছে আনএমপ্লয়মেন্ট রেট নিয়ে, সেখানে দেখা যাচ্ছে যে আপনার আনএমপ্লয়মেন্ট রেট কমেছে, এবং এগুলো কমাতে আমরা যে কাজগুলো করেছি, যেমন মানে যেই যোজনাগুলো আমরা ইউজ করেছিলাম, তাতে দেখা গেছে যে চাকরির সংস্থান হয়েছে। আপনি স্পেসিফিক চান, আমরা রোজগার মেলা কন্ডাক্ট করেছি 1554টা,
এখানে আপনার লোকে চাকরি পেয়েছে, আপনার স্কিল ডেভেলপমেন্ট রয়েছে, সেখানে লোকে এনরোলমেন্ট হয়েছে, ট্রেনিং হয়েছে, আপনার দীনদয়াল উপাধ্যায় গ্রাম কল্যাণ যোজনা রয়েছে, হায়ার এডুকেশনে দেখা যাচ্ছে মেডিকেলে সিট বেড়েছে এবং 97% বেড়েছে ইউপির তুলনায়। লাস্ট একটা লাইন বলে নি, তাছাড়া যেটা রয়েছে 12 কোটি মানুষ কিন্তু মুদ্রা লোন পেয়েছে। এত কিছু যখন হয়েছে তখন আমরা দেখছি মোটের ওপর কিন্তু আনএমপ্লয়মেন্ট রেটটা তুলনায় অনেকটা কমেছে। তারপরও এই ধরনের ভ্রান্ত কথা বলে, দেখুন তার থেকে বড় কথা যেটা, সেটা হচ্ছে উনি ওনার রাজনৈতিক বক্তব্য দিতে পারেন, কিন্তু এরকম একটা জিনিস যেটা সংসদের গরিমা নষ্ট করবে সেটাকে উনি কি করে এই মুহূর্তে জাস্টিফাই করেন আমি ভেবে পাই না। আমরা এই আলোচনায় আসবো। অবশ্যই ভারতীয় জনতা পার্টি যে কথা বলছে তার প্রেক্ষিতে অন্যান্য রাজনৈতিক দলের মুখপাত্রদের মন্তব্য অবশ্যই শুনবো। একটা ছোট্ট বিজ্ঞাপনী বিরতির পর আবারও ফিরে আসছি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন বাংলা বলছে, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। বিরতিতে যাওয়ার আগে সংসদের ঘটনার প্রেক্ষিতে যে রাজনৈতিক দিক, রাহুল গান্ধীর বক্তব্যের প্রেক্ষিতে ভারতীয় জনতা পার্টির বক্তব্য আমরা শুনেছি। এই বিষয়ের আরেকটি দিক হচ্ছে গিয়ে তদন্তের দিক, যে তদন্তে আমরা জানতে পারছি ললিত ঝা সংসদ হানার প্রধান চক্রী, যিনি, যাকে এখনো পর্যন্ত পুলিশ প্রধান চক্রী বলছে, সেই ললিত ঝার একটি কলকাতা কানেকশন রয়েছে। এবং কলকাতা যোগে যেটা জানতে পারা যাচ্ছে, প্রাথমিকভাবে সে রবীন্দ্র সরণিতে থাকতো, পরবর্তীকালে বাগুইহাটির হেলাবরতলা এলাকায় দীর্ঘদিন ছিল সে। এই মুহূর্তে আমাদের সঙ্গে যিনি রয়েছেন তাদের বাড়িতেই এই ললিত ঝা সংসদ হানার প্রধান চক্রী তিনি থাকতেন। আমাদের সঙ্গে রয়েছেন দীপালি রায়। আপনাকে কলকাতা টিভির পক্ষ থেকে স্বাগত জানাই। দীপালি দেবী, প্রথমেই আপনার কাছে যেটা জানতে চাইব, ঠিক কতদিন আপনাদের বাড়িতে এই ললিত ঝা ছিলেন, কেমন ব্যবহার ছিল ওর সম্পর্কে বা ওর পরিবার সম্পর্কে আপনাদের ধারণাটা যদি আমাদের সঙ্গে ভাগ করে নেন। ও ছেলেটা খুব ভালো ছিল, ছেলেটা ভালো, ওদের পরিবার সবাই ভালো ছিল। আর গত 3 বছর পার করে এখানে আছে। এই 3 বছর সময়ের মধ্যে ভাড়া দেওয়া থেকে শুরু করে অন্য কোনো বিষয় আপনাদের সঙ্গে কি কোনো মনোমালিন্য বা মতান্তর হয়েছিল? না, ওরা কারোর সাথে কথাই বলতো না, ওরা খুবই ভালো। এবং ওদের সঙ্গে পাড়া প্রতিবেশীর কারোর কোনো ঝগড়াঝাটি বা কোনো বিষয়কে কেন্দ্র করে আপনাদের সঙ্গে কোনো সমস্যা বা বাড়ির কোনো শৃঙ্খলা ভঙ্গ করার কোনো অভিযোগ কি কখনো পেয়েছেন? কারুর সাথে না 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 না, ওর বিষয়ে কেউ কিছুই আমরা বলতে পারবো না। খুবই ভালো ছেলে, ওর মতন ছেলে হয় না। কিভাবে আপনাদের বাড়িতে আসার বিষয়টা স্থির হলো? আপনারা কার মাধ্যমে জানতে পারলেন? দালাল যে ঘর ভাড়া নিতে আসলাম, ঘর ভাড়া নিতে এসেছিল। সেক্ষেত্রে প্রথম থেকে কারা কারা ছিলেন? ললিত ঝা একা থাকতেন? দালালের মাধ্যমে ও এসেছিল আমাদের কাছে ঘর ভাড়া নিতে। না না, বাবা মা আর 2 ভাই থাকতো, 3 ভাই থাকতো। বড় ভাই বউ আসার পর বড় ভাই আবার ভাড়া চলে গেছে আলাদা। 2 ভাই আর মা বাবা থাকে। এই যে সময়টা আপনাদের বাড়িতে ছিল, এই 3 বছর আগে এসেছিল বলছেন, 3 বছর আগে মানে প্রায় কোভিড পিরিয়ডের পরপরই, সেই সময় আপনাদের সঙ্গে যাবতীয় সহযোগিতা করেছিল? ও সহযোগিতা বলতে ও কোনো কারোর সাথে ঝামেলা করতো না, কিছু না, নিজেদের মতো নিজেরাই থাকতো। ও কখন আসতো যেত, মাছ বিক্রি করতো, এরকম করে দিন যাপন করতো। কখন আসতো যেত, কি করতো আপনারা জানতে চাননি যে ও কি করতো, কিভাবে আপনাদের ভাড়ার টাকা দেবে? ভাড়ার টাকা ও সকালে বেরিয়ে যেত। বলুন। ওর বাবা পুজো করতো, ও একটা স্কুলের কাজ করতো, টিউশনি করতো, ভাই কাজ করে, এরকম করে ভাড়া দিত। ওর মায়ের সঙ্গে আপনাদের কথাবার্তা হয়েছিল কখনো? ওর মা দেখুন, ওর মা হিন্দুস্তানি, আমরা বাঙালি। ওর মার কথা আমরা আর্ধেকই বুঝতাম না, যেটুকানি বুঝতাম 2-1টা কথা হতো আমাদের সাথে। আপনাদের সঙ্গে ভাড়ার বিষয় কি ওর বাবা কথা বলতো না ও ললিতই কথা বলতো?
ললিত কথা বলতো না, ওর মাই এসে ভাড়া দিয়ে যেত। এই চুক্তি কার সঙ্গে হয়েছিল? আপনাদের যে ভাড়া করলে তো একটা চুক্তি হয়, সেই চুক্তি কার সঙ্গে হয়েছিল? ললিতের সাথে আমাদের কোনো কথাই হতো না। যদি আমরা প্রথমে ললিতের সাথে চুক্তি হয়েছিল, কিন্তু কাগজপত্র দিয়েছে তো। ওই ললিতের সাথে এগ্রিমেন্ট হয়েছিল, 3 বছর পর ওর মায়ের সাথে এগ্রিমেন্ট হয়েছে। এবারেও কি যখন গেছে তখন কি ফিরে আসবে বলেছিল ওদের পরিবার? ওদের পরিবার বছরে 2 বার দেশে যায়। এবারও গেছে, 2 মাস পর ওদের আসার কথা, আর ললিত থাকবে এই কথা ওর মা বলে গেছে। এবারও কি দেশে যাওয়ার জন্যই সমস্ত মালপত্র নিয়ে চলে গেছে, নাকি এখনো আপনাদের বাড়িতে কিছু মালপত্র রয়ে গিয়েছে? না, কখন গেছে আমি ঠিক বলতে পারবো না, আমি উপরে থাকি, ওরা দোতলায় থাকি। কখন ওরা বেরিয়েছে, কি নিয়ে গেছে, আমি কিছু জানি না। ললিত কি অনেক রাত করে বাড়ি ফিরতো? না, ললিত কখন ফিরবে না ফিরবে আমি ঠিক বলতে পারবো না, কেন আমি 3 তলায় থাকি। বেশ, অর্থাৎ ললিতদের সঙ্গে আপনাদের সকালবেলায় বেরিয়ে যেত আর রাত্রিরে আসতো, সন্ধ্যের সময় দেখতাম। বেশ, অর্থাৎ ললিতের সঙ্গে আপনাদের সম্পর্কে মানে বিশেষ কিছু জানেন না আপনারা? না, আমরা কি বলতে পারবো না। ও বেরিয়ে যেত ওর মতন, ও কাজে বেরিয়ে যেত ওর মতন, ও আসতো। কোথায় যেত, কি করতো, আমরা কিছুই জানি না। একটুখানি জানতাম একটা স্কুলে চাকরি করতো, টিউশনি পড়াতো, এইসব আমরা শুনেছি। একজনকে ভাড়া দিলেন কিছু জানেন না, মানে তারপরে আর খোঁজ খবরও কিছু নেননি? এই দালাল কি পরিচিত ছিল? আমি এসব কিছু বলতে পারবো না, কারণ আমি এসে গত 1.5 বছর, আমি এসব কিছু বলতে পারবো না। বেশ, অসংখ্য ধন্যবাদ। ওরা খুব ভালো, কারোর সাথে ঝামেলা অশান্তি করেনি বা কিছু না, মাস গেলের ভাড়াটা ঠিক মতন পেয়ে যেত। বেশ বেশ, অসংখ্য ধন্যবাদ দীপালি দেবী। আমাদের সঙ্গে ছিলেন ললিত ঝা, কলকাতার বাগুইআটিতে হেলাবরতলায় যে বাড়িতে ছিলেন সেই বাড়িতেই বাড়ির যিনি মালিকিন তিনি আমাদের সঙ্গে কথা বললেন। আমরা একটা ছোট্ট বিজ্ঞাপনী বিরতি নেব, বিরতির পর আবারও ফিরে আসছি এই আলোচনায়, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন বাংলা বলছে। আপনারা যে আলোচনায় আমরা ছিলাম তাতে একদিকে তদন্তের বিষয়ে আমরা ললিত ঝায়ের যে বঙ্গযোগ, সেই বঙ্গযোগে যে বাড়িতে থাকতেন সেই বাড়ির মানুষের কথা আপনাদের শুনিয়েছি, এবং তার পাশাপাশি রাহুল গান্ধীর বক্তব্যের প্রেক্ষিতে বিজেপির বক্তব্য শুনিয়েছি। বিজেপির দাবি যে বেকারত্ব এবং মূল্যবৃদ্ধির অভিযোগ করছেন রাহুল গান্ধী তা একেবারেই ভ্রান্ত। আমি কতগুলো তথ্য তুলে দেব, আমি পিসিআরকে বলবো সেই গ্রাফিক্স দর্শকদের সামনে তুলে ধরার জন্য। এই তথ্যগুলো দিচ্ছে পরিসংখ্যান মন্ত্রক, কেন্দ্রীয় পরিসংখ্যান মন্ত্রক। তাতে বলা হচ্ছে মূল্যবৃদ্ধি 3 মাসে সর্বোচ্চ। নভেম্বরে খুচরো মূল্যবৃদ্ধি 5.55%, অক্টোবরে খুচরো মূল্যবৃদ্ধি 4.87%, নভেম্বরে 2022-এ এই মূল্যবৃদ্ধিটা ছিল 5.88%, সেখান থেকে কমেছে। আর নভেম্বরে খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধিটা 8.7%, যেটা অক্টোবরে ছিল 6.61%। কতটা বেড়েছে! আর মশলা, ডাল, আনাজ, ফল প্রত্যেকটা বেড়েছে। খুচরো বাজারে মূল্যবৃদ্ধির হার শহরাঞ্চলে 5.26, গ্রামাঞ্চলে 5.85। এবং যে বেকারত্ব নিয়ে আমরা শুনলাম বিজেপির বক্তব্য, সেই বেকারত্ব নিয়ে সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমি জানাচ্ছে এই মুহূর্তে বেকারত্বের হার 7.95%, অর্থাৎ প্রায় 8%। আমি আসবো তৃণমূল কংগ্রেসের মুখপাত্র মৃত্যুঞ্জয় পালের কাছে। কি মনে করছেন রাহুল গান্ধীর বক্তব্য এবং তার প্রেক্ষিতে বিজেপির জবাব? দেখুন, প্রথমেই বলি যে রাহুল গান্ধী যেটা বক্তব্যটা বলেছেন যে বেকারত্বের ব্যাপার, নিশ্চিতভাবে এটা তো আমরাও বারবার বলে আসছি। সারা ভারতবর্ষে যেই সরকারটা 2014 সালে এসেছিল, প্রধানমন্ত্রী বলেছিল যে বছরে 2 কোটি চাকরি দেবে। আজকে 10 বছর হলে তাহলে 20 কোটি সরকারি চাকরি পাওয়ার কথা।
আমরা জানি না আমাদের পশ্চিমবঙ্গ থেকে, আমার পাড়াতে, আমার অঞ্চলে বা আমি যেখানে থাকি, যে লোকসভা অঞ্চলে থাকি, আমি কাউকে চিনি না যে সেন্ট্রাল গভর্নমেন্টের এই 10 বছরে কেউ চাকরি পেয়েছে। আমি জানি না অভিষেকবাবু আছেন এখানে বিজেপির, ওনার পরিবারের বা ওনার পাশের অঞ্চলের বা চেনা জানা কেউ পেয়েছে কিনা সেন্ট্রাল গভর্নমেন্টে। বেকারত্বের হার তুমি যেটা মানে দেখালে অঙ্কুরদা, যে 7.95%, এটা সিএমআই রিপোর্ট বলছে। যারা রাত দিন মানে পশ্চিমবঙ্গকে গালাগাল করছে তাদের জেনে রাখা ভালো, আমরা সরকারে আসার পরে আমরা এবং কোভিড পিরিয়ডের পরও আমাদের কখনোই 7.56%-এর বেশি আমাদের কিন্তু সিএমআই রিপোর্টের বেকারত্বের হার কোনোদিনও এটাকে ক্রস করেনি। সবসময় আমরা ভারতের বেকারত্বের হারের থেকে নিচেই রয়েছি। এখানে ডবল ইঞ্জিন সরকারের বিভিন্ন রাজ্য আছে, হরিয়ানা 22%, আপনি ত্রিপুরাতে প্রায় 17%। এই ঘটনাগুলো তো আমরা দেখছি। তো বেকারত্ব হারের একটা ব্যাপার আছে এবং তার সাথে মানুষের ক্ষোভ, যুব সমাজের কাছে ক্ষোভ, বেকারত্বের হার, কর্মহীনতা, এগুলো তো থাকছে। কিন্তু তার মধ্যে কোনোভাবেই এইটাও আমাদের বলা দরকার যে সংসদ ভবনে যে ঘটনা ঘটেছে সেটাকে কোনোভাবেই জাস্টিফাই করা যায় না, কোনোভাবেই এটাকে। কিন্তু সংসদ ভবনের এই ঘটনাটা দেখালো, সংসদ ভবনে যে ঘটনাটা ঘটলো, যেখানে সাংসদরা বসছে, দেশের আইন প্রণয়নকারীরা চোখের আঙুল দিয়ে দেখালো যে নিরাপত্তাটা কতটা ঠুনকো ছিল, নিরাপত্তা যে কতটা গাফিলতি ছিল। এবং এই সংসদ ভবনের নিরাপত্তার দায়িত্বকে স্বরাষ্ট্র দপ্তর, স্বরাষ্ট্রমন্ত্রীকে অমিত শাহ। মানে দুদিন ধরে লোকসভা রাজ্যসভা অধিবেশন চলছে, আপনি দেখুন 14 জনকে 15 জনকে সাসপেন্ড করেছিল লোকসভা রাজ্যসভা মিলিয়ে। তার মধ্যে একজন ডিএমকের সাংসদ যিনি প্রেজেন্ট ছিলেন না তাকেও সাসপেন্ড করছে, পরে অবশ্য সেটাকে বুঝতে পেরে উইথড্র করেছেন। ভাবুন, কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী একটা স্টেটমেন্ট দিচ্ছেন না। আমরা সেই বিষয়ে আসবো। আমি একবার বেকারত্ব বিষয়ে সিপিআই এর বক্তব্যটা শুনতে চাই, রাজনীল মুখোপাধ্যায়। বেকারত্বের বিষয় নিয়ে বলতে গেলে অবশ্যই দাদা যেটা বললো সেটা নিয়ে অস্বীকার করার জায়গা নেই। মোদী সরকার 2 কোটি চাকরির কথা বলেছিল, আমার পাড়াতেও অ্যাটলিস্ট কেউ সেন্ট্রাল গভর্নমেন্টে চাকরি করে না। কিন্তু তার সাথে এটাও মানতে হবে, দাদা যখন বলছে মোদী সরকারকে নিয়ে, এই দিদির সরকারেও কজন চাকরি পাচ্ছে আর কজন স্বচ্ছ চাকরি করছে, এটা একটা প্রশ্ন উঠে যাচ্ছে। বি দ্যাট অ্যাজ ইট মে, আমরা যখন আজকে দাঁড়িয়ে এই সংসদ ভবন নিয়ে কথা বলছি, যেদিনকে ঘটনাটা ঘটে 13th ডিসেম্বর 2023, 22 বছর আগে সেম ঘটনা ঘটেছিল। মাননীয় স্পিকার ওম বিড়লা যখন সেশন শুরু হয় তার আগে ওটা নিয়ে কথাবার্তা হয়েছে। তারপরে এই ঘটনা কিভাবে হয়, এই ঘটনা কিভাবে ঘটে? একজন দায়িত্বশীল এমপি, সে একটা পাস দিচ্ছে, কাউকে রেকমেন্ড করছে, সে জানবে না যে কাকে পাস দেওয়া হচ্ছে? দ্য ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট রিজন হচ্ছে যে আমরা যখন মহুয়া মৈত্রকে নিয়ে যখন আলোচনা করছি, ক্যাশ ফর কোয়েরি নিয়ে আলোচনা করছি, নেশনকে নিয়ে আলোচনা যখন করছি, যদি উনি সাসপেন্ড হতে পারেন তাহলে এই প্রতাপ সিংহা ওনারও সাসপেন্ড হওয়া উচিত, এটা আমি দাবি করছি। আমি আসবো এই বিষয়ে বিজেপির মুখপাত্র অভিষেক মান্নার কাছে, যে এতদিন পরে 13 তারিখ ঘটনা ঘটেছে, আজকে 16, আজকে দিল্লি পুলিশ ভাবছে যে তার বয়ান রেকর্ড করা হবে, অর্থাৎ প্রতাপ সিনহার। আপনার কি মনে হয় না যে এই ঘটনাটাও মানে বারবার বিরোধীরা যে প্রশ্নগুলো তুলছে সেই প্রশ্নের উত্তরটা পাওয়া যাচ্ছে না? বিজেপির পক্ষ থেকে শুধুমাত্র বিজেপির সাংসদ হিসেবে 4 দিন পরে মনে হলো যে ভাবা যাচ্ছে যে ওর বয়ান রেকর্ড হবে। দেখুন, একটা জিনিস আপনাকে বুঝতে হবে যে একটা পাস উনি জারি করেছে, ঠিক আছে, আউট অফ নেগলিজেন্স, আরও অনেক কিছু। উনি বলছেন যে আমি আমার কথা নোট করিয়ে রেখেছি স্পিকারের কাছে, জিনিসটা নিশ্চয় 2-1 দিনের মধ্যে আসবে, ঠিক আছে, তদন্ত হবে, দেখা যাক। কিন্তু মহুয়া মৈত্র যেটা করেছিলেন সেটা একটা ইন্টেনশনাল এফার্ট। উনি নিজের ইউজার আইডি পাসওয়ার্ড এমন একজন ব্যক্তিকে দিয়েছিলেন যিনি ভারতের নাগরিকই নন, এবং ইন্টেনশনালি। এইটা একটা ল্যাপস আছে, কোনো দ্বিতীয় কথা নেই, আমি স্বীকার করছি। ল্যাপস যদি না থাকতো, এক মিনিট, এই ঘটনাটা একটু দাঁড়িয়ে যাও। যে মহুয়া মৈত্র না, আমি একটা কথা বলি, পাসওয়ার্ড আইডি পাসওয়ার্ড না, ওটা কি মানে আমার কথা হলো কেন দুজন যে অভিযোগ করছে, 1 মিনিট আমি 1 মিনিট বলি, তারপর ও বলি। আমি বলছি যে মহুয়া মৈত্র যে আইডি পাসওয়ার্ড দিয়েছে, যেখানে বলা হচ্ছে যে ন্যাশনাল সিকিউরিটিকে নিয়ে সেখানে কম্প্রোমাইজ করা হচ্ছে। আমি একটা প্রথমে বলে দিই যে আইডি পাসওয়ার্ড দেওয়া যে বৈধ ছিল, সেইটা সেন্ট্রাল গভর্নমেন্টের মহুয়া মৈত্র কাণ্ডটা ঘটার পরে যে আইডি পাসওয়ার্ড শেয়ার করা যাবে না,
সেই নোটিশটাই তো প্রমাণ করে যে এটা বৈধ ছিল। দ্বিতীয়, যে অভিযোগ করছে নিশিকান্ত আইডি পাসওয়ার্ড শেয়ার করা যায় অন্যদের কাছে, সংসদরা, আমাদের সংসদ ভবনে এমনও অল্প শিক্ষিত সংসদ আছে যারা দুটো জিনিস তোমার তুমি নিশ্চিতভাবে জানা উচিত যে ওই আইডি পাসওয়ার্ড দিয়ে দুটো জিনিস করা যায়। এক, কোশ্চেন আপলোড করা যায়, দুই, তার ট্রাভেল বিলটাকে আপলোড করা যায়। বিজেপির কাছে আছি, সিপিআই প্রশ্নটা শুনি। আমাদের সামনে এটা ইস্যু করলে এতদিন তোমরা এটা নিয়ে চেঁচামেচি করতে আমরা সেম ফুটিং এই আছি। যদি উনি নেশনের জন্য কিছু খারাপ কাজ করেছেন, আজকে আমি বলবো এই আমাদের এই এমপি প্রতাপ সিংহ উনি খারাপ কাজ করেছেন, আপনি এটা কন্ডেম করছেন? আমি একটা কথা বলেছি, কোনো স্ট্যান্ড নিয়েছে, ল্যাপস হয়েছে, বিজেপি স্ট্যান্ড নিয়েছে, একটা কথা বলেছি, এটা ল্যাপস হয়েছে, কোনো দ্বিতীয় কথা নেই। তাহলে সাসপেন্ড করছেন না কেন? কত সময় নেয়নি, অমিত শাহ কত সময় অর্থাৎ বিজেপি হচ্ছে কোনো ভুলই করে যথেষ্ট উত্তর দেওয়া। ছোট বিজ্ঞাপনী বিরতিতে যাব, বিজ্ঞাপনী বিরতির পর ফিরে আসছি আলোচনায়, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন বাংলা বলছে, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। ইতিমধ্যেই আমাদের সঙ্গে যোগ দিয়েছেন আরও একজন বিশিষ্ট অতিথি, দর্শকদের সঙ্গে তাঁর পরিচয় করিয়ে দেবো। আমাদের সঙ্গে রয়েছেন প্রদেশ কংগ্রেসের মুখপাত্র সুস্মিতা বিশ্বাস। আমি আপনাকে কলকাতা টিভির পক্ষ থেকে স্বাগত জানাই। যে বিষয় নিয়ে আলোচনা চলছিল, রাহুল গান্ধীর মন্তব্য ছিল, যেখানে রাহুল গান্ধী বলছেন কেন্দ্রের ভ্রান্ত নীতির জন্যই বেকারত্ব এবং মূল্যবৃদ্ধি হয়েছে, এবং এই যে ঘটনাটা সংসদে ঘটেছে এটা তারই একটা বহিঃপ্রকাশ। পদ্ধতি নিয়ে প্রশ্ন থাকতে পারে, কিন্তু যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনাটার পেছনে যে দাবিটা রয়েছে সেই দাবিটা ভুল নয়। বিজেপির বক্তব্য যে কোনো রকমভাবেই বেকারত্বর কোনো বিষয় নেই। বেকারত্ব নিয়ে আমিও কিছু তথ্য দিয়েছি। আমি আপনার প্রাথমিক অবস্থানটা জানতে চাইব কংগ্রেসের এই বিষয়ে। ৪৫ বছরে ভারতবর্ষে বেকারত্বের সংখ্যা সবচেয়ে বেশি। বিজেপি যদি সেটাকে জাস্টিফাই করার চেষ্টা করে যে বেকারত্বের কোনো বিষয় নেই, তাহলে খুব ভুল করছে। আজকে সংসদে যে ঘটনাটা ঘটেছে খুব নিন্দনীয় ঘটনা, খুব নিন্দনীয় ঘটনা ঘটেছে। কিন্তু আজকে বেকারত্বের যে জ্বালা, আজকে দেখুন যে কটা ছেলে মেয়ে ধরা পড়েছে সব বিটেক করা, নাহলে এমফিল করা, তারা উচ্চশিক্ষিত ছেলে মেয়ে। আজকে তারা কেন সমাজের এগেনস্টে চলে যাচ্ছে, সরকারের এগেনস্টে চলে যাচ্ছে? তার কারণ তারা সেইভাবে তাদের যোগ্যতা অনুযায়ী তারা চাকরি পাচ্ছে না। আজকে এটা তো সরকার উপেক্ষা করলে চলবে না। আজকে আমাদের নেতা রাহুল গান্ধী যে কথাটা বলেছেন যে আজকে সারা ভারতবর্ষের যে ভ্রান্ত নীতি, এই সরকারের এই ভ্রান্ত নীতির জন্য আজকে এই ঘটনাটি ঘটেছে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। আজকে সবচেয়ে বড় কথা হচ্ছে এত শেমলেস একটা সরকার, যে সরকার আজকে কোন কার সাথে কার ছবি, কোথায় ললিত ঝায়ের কার সাথে ছবি পাওয়া যাচ্ছে, সে কোথা থেকে এসছে, সে কি করেছে, আজকে সেইগুলো নিয়ে তারা আজকে চর্চা করছে। তারা রাজনৈতিক কচকচানিতে নেমে গেছে। কোথায় সাংসদদের নিরাপত্তার কথা চিন্তা করবে, কোথায় সংসদে যাতে এই ঘটনা আর না ঘটে তার জন্য সঠিক পদক্ষেপ নেবে। আজকে যদি বলা হয় যে বিজেপির যে সাংসদ তার পাশে কি করে ঢুকলো পার্লামেন্টে, আজকে তারা সেই কথার উত্তর দিতে পারছে না। আজকে সংসদে তার পাশে ঢুকে গেল বিজেপির সাংসদের পাশে, অথচ আজকে মহামৈত্র আজকে আমরা দেখতে পেলাম তার পাসওয়ার্ড শেয়ার করার জন্য এবং আইডি শেয়ার করার জন্য তাকে শোকজ করে তাকে বরখাস্ত করা হলো। আজকে সেইটা বড় অন্যায়, কিন্তু আজকে এইটা বড় অন্যায় না। আজকে সংসদের বুকে যারা কিনা বলছে সেখানে নিরাপত্তায় আঁটো আদৌ সেখানে নিরাপত্তার কিছুই নেই, যার জন্য দুটো লোক ঢুকে গিয়ে জাম্প করে আজকে স্মোক স্প্রে করে দিল। আজকে স্মোক স্প্রে, আমি নিজে সংসদে গেছি, আমার যতদূর জানা ওখানে একটা পেন পর্যন্ত নিয়ে ঢোকা যায় না। যা চেকিং হয় মারাত্মক চেকিং হয়। সেই চেকিং এর মধ্যে যদি চেকিং এর কোনো অবহেলা না থাকতো, কোনো প্ল্যানিং না থাকতো, অসম্ভব স্মোক স্প্রে নিয়ে ঢোকা। এবং ইতিমধ্যেই আপনারা জানেন যে একটা বঙ্গযোগ পাওয়া গিয়েছে, সেখানে বালির সায়ন পাল এবং নদিয়া সৌরভ চক্রবর্তী, এদের সঙ্গে যোগ ছিল এই ললিত ঝায়ের। এই সৌরভ চক্রবর্তীর সঙ্গে কি কথা হয়েছিল, তার সঙ্গে কথায় আমরা জানতে পারছি। সৌরভ চক্রবর্তী বলেছেন আমাদের, কি বলছেন আমরা শোনাবো দর্শকদের। সংসদে যে একটা বিশৃঙ্খলা তৈরি হয়েছিল, সেখানে ললিত ঝা নাম জড়িয়েছে, সেখানে আপনার সঙ্গে একটা যোগাযোগ আছে, কি বলবেন এটা নিয়ে? হ্যাঁ, ললিত ঝাকে তো আমি চিনি, বলতে তো অবশ্যই চিনি, কারণ ওর সাথে আমার দুবার অন্তত দুটো পথসভাতেও যোগ দিয়েছিল, আমারই ডাকে এসেছিল।
আর আমি ফার্স্ট ওকে কলকাতায় কফি হাউসে ওর সাথে আমার দেখা হয়েছে, আরো মানে 14ই মে ফার্স্ট ওর সাথে আমার কলকাতায় কফি হাউসে দেখা হয়েছে, তারপরেও আরো 2-1 বার তো হয়েইছে। এই যে সংসদে যে হামলা, সেই ছবি আপনি আপনার সোশ্যাল মিডিয়া থেকে পোস্ট করেছেন, এরকম একটা অভিযোগ আসছে, কি বলবেন? একদমই অভিযোগ না, এটা তো আমি করেছি, কিন্তু আমি সেখানে লিখেছি যে আমি ডিমান্ড চাইছি, সেটা তো আমার কাছে বোঝা যাচ্ছে না, কারণ ওখানে তো কোনো ডিমান্ড নেই। আমি দেখবেন সোশ্যাল মিডিয়া পোস্টে এটা লিখেছি যে ডিমান্ডটা কি, এটা দিয়ে দিয়েছি, কারণ ওখানে সেটা বোঝা যাচ্ছে না পার্লামেন্ট। ওটা আমি ওকে জিজ্ঞেস করেছিলাম সেদিনই অডিওতে, যে মানে আমি হোয়াটসঅ্যাপেও যখন আমাকে ভিডিও পাঠায় আমি ওকে জিজ্ঞেস করেছিলাম যে মানে কি উদ্দেশ্য নিয়ে কেন করছে। ও তারপরে আর মানে ওর কাছ থেকে আর তো কোনো রিপ্লাই পাইনি। ওই দিনই রাত্রিবেলায় কেউ ফোন করেছিলেন দিল্লি থেকে, তিনি বললেন যে এরকম এরকম ঘটনা ঘটেছে। তো তার আগে পর্যন্ত তো আমি জানতাম না, তো কারণ ওই ভিডিও দেখে কিন্তু বোঝা যাচ্ছে না ওটা কোথায় হয়েছে। কতদিন ধরে আপনার সঙ্গে যোগাযোগ যোগাযোগটা ভালো বলতে পারেন, কারণ আমি একটা দিল্লিতে সাইকেল র্যালি করেছিলাম, সেই সময় ও আমাকে একটু সাহায্য করেছিল ইউপিতে একটু সাপোর্ট রাখতে, সেই থেকেই আরো একটু ঘনিষ্ঠতা বাড়ে। ফিরে এলাম, এই বক্তব্য আমরা শুনলাম। আমি আবারও আসবো রাজনীতির জায়গায়, আমি আসবো বিজেপির কাছে। আমি একটা কথা বলে দিই এক সেকেন্ড, যে ওরা যারা প্রোটেস্ট করছিলেন তাদের 37-38 বছর বয়স, ঠিক আছে? তার মানে আমরা মোটামুটি জানি 25 বছর হয়ে গেলে লোকে চাকরির জন্য খোঁজ খবর করে। সেই সময় কারা ছিল? ইউপিএ ছিল। ইউপিএ চাকরি দেবে কি করে? আলুর কারখানা বানাচ্ছিল রাহুল গান্ধী, নাহলে এই পরিস্থিতি হয়? সকালবেলায় ঘুম থেকে উঠেছে, দৌড়চ্ছে, ভালো করেছে। অলিম্পিক যাও, পার্লামেন্ট তোমার জায়গা নয়। পার্লামেন্টে গিয়ে যখন তুমি খোঁড়া করছো তখন দেখা যাচ্ছে তুমি আগুন জ্বালাচ্ছ, বোম ফাটাচ্ছ, উল্টো পাল্টা করছো। এই নিরাপত্তার গাফিলতিটা দিয়েছে প্রতাপ অভিষেক একটা বিষয়, শুধু চেঁচিয়ে কিছু হবে না। আমার প্রথম বক্তব্য, অটল বিহারী বাজপেয়ী ঠিক করেছিলেন না ভুল করেছিলেন 2001-এ? কি করেছিলেন অটল বিহারী বাজপেয়ী 2001-এ 13ই ডিসেম্বর যখন ঘটনাটি ঘটে, তার পরদিন তিনি স্পিকারকে বলেন এ নিয়ে 2 দিন আলোচনা হবে। প্রথম দিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তৎকালীন লালকৃষ্ণ আদবানি বক্তব্য রাখেন, তারপরে অন্যান্য বিরোধী দলের সাংসদরা বক্তব্য রাখেন, জবাবি ভাষণ দেন অটল বিহারী বাজপেয়ী। আজকে এতদিন ধরে 13 থেকে 16 তারিখ পর্যন্ত বিরোধীরা এতবার বলছে তিনি মন কি বাতের সময় পান, টুইট করার সময় পান, কিন্তু এই সময় তিনি সামনে দাঁড়িয়ে কোনো বিবৃতি দিতে পারছেন না, না তিনি না অমিত শাহ। আজকে এত কিছুর পরে একটা চিঠি পেলাম আমরা ওম বিড়লার, কেন? তাহলে কি অটল বিহারী বাজপেয়ী ভুল করেছিলেন না ঠিক করেছিলেন? অটল বিহারী বাজপেয়ী মণিপুর জ্বললেও বক্তব্য রাখবেন না। অটল বিহারী বাজপেয়ী ঠিক কাজ করেছিলেন, এখানে কোনো দ্বিতীয় কথা নেই। সময় লাগছে, আর একটু লাগতে পারে, এটা কোনো বড় কথা নয়। লাগতেই পারে, সেপ্টেম্বরে তৈরি হয়েছে এটা, তার মধ্যে 3 মাসের মধ্যে মানে সিকিউরিটি ব্রিচ হয়ে গেল, তারপরে বলছেন সময় লাগতে পারে। সংসদ ভবন হতে পারে, সিকিউরিটি ভবন নয়। মাঝে সাঝে এটা বলা হয়েছিল কংগ্রেসের কাছে, কংগ্রেস কি বলতে চাইছে? মণিপুর যখন জ্বলছিল, আজকে মণিপুর জ্বলার কতদিন বাদে চিন্তা করুন যে প্রধানমন্ত্রী মুখ খুলেছিল 39 সেকেন্ডের জন্য। প্রধানমন্ত্রী এখনো পর্যন্ত একটা বিবৃতি দেননি, কারণ তিনি বিবৃতি দেওয়ার পর্যন্ত সত্যপাল মালিকের কথা অনুযায়ী আমরা তো জানি ভারত মণ্ডপম সেন্ট্রাল বিস্তার প্রজেক্ট, সেখানে মতো দাঁড়িয়ে আজকে জানি কি করে সিকিউরিটি ব্রিজ হয়? এত বড় একটা ইভেন্ট, এত বড় একটা মানে গরিমা আমরা দেখতে পাচ্ছি। এটা একটা ল্যাব, এটা কেউ অস্বীকার করে না। আমি এক লাইনে বলছি, 1 মিনিট জাস্ট বলছি যে দেখুন, যে বলছেন যে আগে তো বলতে হবে যে সংসদ ভবনে নতুন ভবন তৈরি হোক, যাই হোক, তার সিকিউরিটিটা তো পুরনো, প্রসেসটা তো পুরনো, সিকিউরিটি অপারেটিং প্রসেসটা পুরনোই করছে। আর আপনি যদি সেই মানে আপনি যদি নতুন সংসদ ভবনে যদি সিকিউরিটিটা ঠিক না করে, তাহলে খুললেন কেন? তাহলে কার জন্য? আপনার নামটা প্রতিষ্ঠা করার জন্য। কোভিড চলছিল, আপনি অত টাকা খরচা করে সংসদ ভবন করলেন কেন? সেটাও তো আমাদের প্রশ্ন ছিল। আর যখন করলেন, এখন সিকিউরিটি গাফিলতির জন্য আমরা দুটো জিনিস আমরা ডিমান্ড করছি। এক,
অমিত শাহর স্টেটমেন্ট, লোকসভা এবং রাজ্যসভা দুটো ভবনেই দিতে হবে। সেকেন্ড, প্রতাপ সিংহকে ইমিডিয়েটলি বহিষ্কার করতে হবে, ইমিডিয়েটলি। এতে আর দ্বিতীয় কোনো কথা এখনো পর্যন্ত জিজ্ঞাসাবাদই করা হলো না, বহিষ্কারের প্রত্যাশা বোঝাচ্ছে বিরোধীরা। একটা ছোট্ট বিজ্ঞাপনী বিরতিতে যাব, বিজ্ঞাপনী বিরতির পর আবারও ফিরে আসছি এই আলোচনার সঙ্গে থাকুন, দেখতে থাকুন বাংলা বলছে। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন বাংলা বলছে, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। আজকে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা একটি চিঠি দিয়েছেন, আবেদন রেখেছেন সাংসদদের কাছে। সেখানে একবারের জন্য এই যে সাংসদদের সাসপেন্ড করা হয়েছে সেই বিষয়টি বজায় থাকছে, এবং লোকসভায় দাঁড়িয়ে বা রাজ্যসভায় দাঁড়িয়ে কেন্দ্রের পক্ষ থেকে কেউ বিবৃতি দিচ্ছেন না, কিন্তু তিনি চাইছেন সহযোগিতা। খুব স্বাভাবিক। কংগ্রেস দেখুন, ওয়েলে দাঁড়িয়ে সাংসদরা প্রতিবাদ করতেই পারে, সেখানে তাদের তার জন্য তাদেরকে সাসপেন্ড করার কোনো কারণ নেই। একটা শুধু ওখানে যেহেতু তারা সামলাতে পারছে না এই পরিস্থিতিটাকে সামাল দেওয়ার জন্য তারা উল্টো চাপ সৃষ্টি করার চেষ্টা করছে, আর কিচ্ছু না। আজকে কেন তাদের সাংসদকে বরখাস্ত করা হলো না, কেন এখনো পর্যন্ত প্রধানমন্ত্রী মুখ খুলল না? প্রধানমন্ত্রী মুখ খুলল না তার কারণ তার ল্যাক অফ সিকিউরিটি সংসদে। আজকে যেখানে সারা ভারতবর্ষের অর্থনৈতিক অবস্থা এমন জায়গায় এসে দাঁড়িয়েছে, দ্রব্যমূল্য বৃদ্ধিতে, বেকারত্বের সংখ্যায় মানুষ জর্জরিত, সেই জায়গায় দাঁড়িয়ে আজকে সেন্ট্রাল ভিস্তার মতো একটা প্রজেক্ট করে যেভাবে টাকা ধ্বংস করলো আজকে প্রধানমন্ত্রী, এবং সেখানে সিংহল স্থাপন করে সেখানে যে রাজতন্ত্র প্রতিষ্ঠা করার কথা চিন্তা করলো, তার বিরুদ্ধে আমরা বিরোধীরা সোচ্চার হচ্ছি। আসবো বিজেপির কাছে। বিজেপির কাছে আমার প্রশ্ন, প্রথম দিন লোকসভার পক্ষ থেকে ভুল হলো যে তারা ডিএমকে সাংসদকে ভুল করে সাসপেন্ড করে দিয়েছেন, পরে প্রত্যাহার হলো। আমরা দেখলাম বিজেপির আইটি সেল তারা এসএফআই এর এক ব্যক্তিকে মনোরঞ্জন ডি ভেবে, শিওর না হই ভেবে তার ছবি টুইট করে দিল বিজেপির আইটি সেল, এবং তারপরে কেরলের এই ঘটনা যখন জানা গেল তখন আবার তারা সেটাকে উইথড্র করলো। এবং আমরা দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত কিন্তু যেটা সত্যি, মানে পার্থিবান বা মনোরঞ্জন ডি এর ডুপ্লিকেট নয়, যেটা সত্যি সেই প্রতাপ সিংহকে কিন্তু এখনো পর্যন্ত কিছুই করা হলো না, না জিজ্ঞাসাবাদ না লোকসভার পক্ষ থেকে কোনো স্টেপ। কেন? দেখুন, বিরোধীরা আমাদেরকে বিভিন্ন রকম প্রশ্ন বিভিন্ন সময় করেছে, রাফেল নিয়েও করেছে, আমরা জবাব দিয়েছি। সবচেয়ে বড় কথা হচ্ছে যখন অরুণ জেটলি রাহুল গান্ধীকে বলেছিলেন যে ইফ ইউ হ্যাভ ডিটেলস ইউ কাম আপ উইথ দ্যাট, উনি কিন্তু দিতে পারেনি। সেটা কথা না, কথা হলো আমাদের জবাব দেওয়া হবে, ঠিক সময় দেওয়া হবে, সময় লাগতেই পারে, পরে আসছে, সময় লাগতেই পারে, আমাদের প্রসিজারে সময় লাগতেই পারে। আমরা একটা সরকারের কি সদিচ্ছা কথা বলতে পারি, কি সদিচ্ছা লাগবে, সরকারের কি সদিচ্ছা রেজাল্ট নিয়ে আসবে। এক মিনিট, 2001 সালের যখন 13 ডিসেম্বর ঘটনা ঘটেছিল তার পরের দিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী লালকৃষ্ণ আদবানি বক্তব্য রেখেছিলেন, তখনও কিন্তু সেই তদন্ত সম্পূর্ণ হয়নি, কিন্তু সরকার জানিয়েছিল ঘটনাটা কি ঘটেছে। টেরোরিজমের প্রসেসর আজকের কি সে এটা টেরোরিজম, এটা কি তাহলে দেখুন, বিজেপি মানে এমন একটা দল যেই দেশের প্রধানমন্ত্রী ইন্ডিয়া জোটকে ইন্ডিয়ান মুজাহিদ্দিন বলে। আপনি বিজেপির কাছে এর চেয়ে ভালো কি আশা করতে পারেন? সেটা কি উনি বলেছেন? একদম বলেছিলেন। যেরকম তার ভাবনা চিন্তার সেটা হয়। দেখুন, এখানে প্রতিবাদের ধরন আমরা বারবার বলছি যে ভুল। এক, 2 নম্বর আমাদের প্রশ্ন হলো যে এরা চোখে আঙুল দিয়ে দেখেই দিয়েছে যে আমাদের সংসদ ভবন নিরাপদ নয়। আপনি যে স্মোক গ্যাসের কথা বলছেন, মানে স্মোক ক্যানিস্টার দিয়ে যে গ্যাসটা হলো, সেই গ্যাস যদি আজকে এমআইসি থাকতো তাহলে তো একটা মারাত্মক ঘটনা ঘটে যেত। আমরা কিছুদিন আগে ওই দ্য রেলওয়ে ম্যান আমি দেখছিলাম ওয়েব সিরিজটা, দ্য রেলওয়ে ম্যানে যে ভোপাল গ্যাস কেলেঙ্কারি, আজকে যদি ওরকম কিছু একটা বিষাক্ত গ্যাস থাকতো কি হতো? তাহলে ঘটনা ঘটে যাওয়ার পরে গিয়ে আমাদের এই ব্যবস্থা। আমরা তো বিরোধী দলের থেকে আমরা একটা কথাই বলছি যে আপনি প্রতাপ সিংহকে ইমিডিয়েটলি বরখাস্ত করতে হবে, সংসদ ভবনে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য রাখতে হবে, এবং এই গাফিলতিতে যারা যারা যুক্ত তাদের প্রত্যেকে। কিন্তু বিজেপি কি করছে? ঘুরিয়ে দেওয়ার জন্য অদ্ভুত সব যুক্তি, কাউকে বঙ্গযোগ বলছে। আচ্ছা, বঙ্গযোগ বলছেন, কেউ তো বিহারে থাকে, কেউ উত্তরপ্রদেশে থাকে, যারা যারা ছিল তারা ভারতবর্ষের বিভিন্ন স্টেটে থাকে, একটা স্টেট থেকে তো কেউ নেই, কেউ মহারাষ্ট্রে আছে, তাহলে তো সারা ভারতবর্ষের যোগ আছে।
এই যে বেকারত্ব, এই যে দাবি নিয়ে এরা যাচ্ছে, আবারও বলছি কারো যদি বুঝতে অসুবিধা না হয় একদম এটাকে সমর্থন করে, তাদের আন্দোলনে সিপিআই কিন্তু সারা ভারতবর্ষের যোগ আছে। অভিষেক দা এক্ষুনি টেররিজম নিয়ে কথাবার্তা বললো, তার মানে এটা বোঝা যাচ্ছে যে হি ইজ অ্যাডমিটিং দ্য ফ্যাক্ট দে ওয়্যার টেররিস্ট। আমি ওনার কথা অনুযায়ী যদি বলি, আমি বলে দিই আগে, তারপর তুমি কাউন্টার করো, ডিবেটে তোমার দেওয়ার সময় থাকবে। সেকেন্ড হচ্ছে 6 দিন কি হচ্ছিল। থার্ড হচ্ছে ওল্ড বিজেপি ভালো না নিউ বিজেপি ভালো, এই প্রশ্ন উনিই কিন্তু তুলে দিচ্ছেন। বাজপেয়ীর সময়কার ঘটনা এবং নরেন্দ্র মোদীর সময়ের ঘটনা, এগুলো এই প্রশ্নগুলো উনি নিজে তুলছেন, কনফিউশন ওনারা নিজেরাই ক্রিয়েট করছেন। অভিষেক, আপনি প্রথমেই যেটা বলেছেন যে আপনার বক্তব্য রাখার সময় এটা কি টেরোরিজম নয়, তার মানে কি আপনারা তো এটা টেরোরিজম মনে করছেন, নইলে তো আপনি টেরোরিজম নয় কথা বলবেন কেন? একটা জিনিস আপনি বুঝুন, ওখানে যতই ওই বোমগুলো কালার বোম হোক, এতে কোনো মানুষের ক্ষতি না হোক, এগুলো ফাটাতে গেছিলেন কেন? প্রয়োজনটা কি ছিল? প্রতিবাদ করতে? এটা প্রতিবাদ করার ঢং। সেটা তো বলা হচ্ছে আগে নিরাপত্তার বিষয়টা কেন উঠছে না? একটা জিনিস আপনি বুঝুন, নিরাপত্তা আপনি বলুন প্রতাপ সিমা কেন 5টা দিল না, একটু বলে নি এন্ড ওয়াই সেইটা বারবার এটা বলছে প্রতিটা মিডিয়া। আমি জাস্ট 5 সেকেন্ড নিচ্ছি। প্রতাপ সিমা বারবার বলছে যে আমি স্পিকারকে আমার বক্তব্য বলে দিয়েছি, ইটস আ ইন্টারনাল পারপাস। আমি না এইটা কেন ইন্টারনাল? আমার বক্তব্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী প্রাইভেট চ্যানেলে বক্তব্য রাখতে পারেন, কিন্তু যখন সংসদ ওপেন রয়েছে তখন সেখানে কেন বক্তব্য রাখবেন না তিনি? আমি একে একে বলছি। প্রথম কথা হলো যে আপনি মানে যে কেউ একটা লাইন পার করতে গিয়ে, রেলওয়ে লাইন পার করতে গেলে গিয়ে ধাক্কাকে অ্যাক্সিডেন্ট হলো, সেটা অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা। আর কেউ যদি ইচ্ছে করে লাইনে শুয়ে গলা কাটায় তাহলে সেটা কিন্তু আত্মহত্যা। তফাৎটা যেখানে, সেখানে একটা ল্যাপস হয়েছে, এটা ঘটনা, আমি স্বীকার করছি। ল্যাপসটা কিভাবে হয়েছে না হয়েছে এটা তদন্ত করা হবে, একটা রেজাল্ট আসবে, তার জন্য কয়েকদিন অপেক্ষা করতে হবে। একবার যখন জবাবটা চলে আসবে, এখানে বলার কি আছে? ল্যাপস তো হয়েছেই, বলার কি রয়েছে মানে বাজপেয়ী ভুল করেছিলেন, বিজেপি মুখপাত্র বলছে বলার কি আছে মানে আমি কখন যে এই তার মানে লালকৃষ্ণ আডবাণী সেটা বলে সেটা ভুল করেছিলেন। অটল বিহারী কি আরেকবার বললাম, লালকৃষ্ণ আডবাণী তার মানে বলে ভুল করেছিলেন। আরে তখনকার সিস্টেম আলাদা ছিল, এখন মানে এখন কি সিস্টেম? শুধু সংসদ ভবনটা চেঞ্জ হয়েছে, সিস্টেম পাল্টে গেছে নাকি? সিকিউরিটি সিস্টেম কি বলছেন? সিকিউরিটি ব্রিচ হয়েছে, তখনও হয়েছিল, এখনো হয়েছে। তারপরে একই বিজেপি রাজনৈতিক দলের আমরা দুটি সময় নিতে সরকার পারি না, সময় নেওয়ার কতদিন 72 ঘন্টা পরে আছে, তারা সময়টা তদন্ত করবে, বেশি লাগতে পারে, সময়টা লাগবে যতক্ষণ না একটা আপনার অফিশিয়াল কোটেশন কথায় কথায় মন কি বাত বলবেন না, সময় লাগবে। আপনারা ভুল করেছিলেন তাই তো? মানে আমি বলছি সময় লাগবে, আমি বলছি লালকৃষ্ণ ভুল করেছিলেন, তখনও কিন্তু তদন্ত হয়নি। তার মানে আপনি বলছেন সেই যে অ্যাপ্রোচটা ছিল সেই অ্যাপ্রোচটা ভুল ছিল, সেই সময়টাও আলাদা ছিল, সেই অ্যাপ্রোচটা পলিটিক্সটাও আলাদা ছিল, অ্যাপ্রোচটা ভুল ছিল, টেকনোলজি আলাদা ছিল, সব কিছু আলাদা ছিল। চলবে না তখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসেনি, কিছু আসেনি, সেটা এখন এসেছে। আমরা কি এগিয়েছি না আমরা পিছিয়েছি, কোনটা? 2001 থেকে আমরা 2023 এসে এগিয়েছি। আরে আপনি একটা আপনি কি চান আমাদের এক কাছ থেকে আলু কি ফ্যাক্টরি বলি? আমি আপনাকে জিজ্ঞাসা করছি আমরা এগিয়েছি না পিছিয়েছি? আমাকে প্রপার জবাব দিতে হবে, তখনই যখন তদন্ত শেষ হবে। তদন্ত শেষ না হলে আমি কিছু বলবো না। অর্থাৎ তদন্ত না শেষ হলে কিচ্ছু বলা যাবে না, অপেক্ষা করতে হবে। সেই তদন্ত শেষ না করে স্টুডিও যথেষ্ট উত্তপ্ত। একটা ছোট্ট বিজ্ঞাপনী বিরতির পর আবারও ফিরে আসছি এই আলোচনায়, দেখতে থাকুন বাংলা বলছে। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন বাংলা বলছে, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। বিরতিতে যাওয়ার আগে যে বিষয়টি নিয়ে আলোচনা চলছিল, সেক্ষেত্রে 2001 সালে অটল বিহারী বাজপেয়ী সেই সময় তৎকালীন প্রধানমন্ত্রী, তিনি কিন্তু ঘটনার পরেই লোকসভায় দাঁড়িয়ে প্রথমে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এই বিষয়ে বিবৃতি দেন, তারপরে জবাবি ভাষণে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী স্বয়ং। কিন্তু এখন 13 তারিখের পর আজকে 16 তারিখ হয়ে গিয়েছে, এখনো পর্যন্ত কেন্দ্রের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি আমরা পাইনি। আমি তৃণমূলের কাছে জানতে চাইবো, একদিকে আমরা দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত জিজ্ঞাসাবাদও করা হলো না এই অভিযুক্ত সাংসদকে, দ্বিতীয়ত
এই ঘটনার প্রেক্ষিতে কেন্দ্রের পক্ষ থেকে কোনো বিবৃতিও এলো না, অথচ এখনো পর্যন্ত সাসপেন্ড হয়ে বসে রয়েছেন। মাঝখান থেকে আপনাদের দলের একজন বিধায়কের সঙ্গে এই ললিত ঝায়ের ছবি পোস্ট করে রাজ্য বিজেপির সভাপতি অভিযোগ করছেন যে তৃণমূল কংগ্রেসের যোগ। কিভাবে দেখছেন? বিজেপি এই যে আপনি বললেন না যোগ দেখছেন, এইসব দেখছেন, মানে শীতকাল আসলে সার্কাস শুরু হয়। বিজেপি এমন একটা পার্টি, শীতকালে সার্কাস এগুলো দেখছি। না হলে একটা দলের রাজ্য সভাপতি তার মিনিমাম বোধগম্যটুকু থাকবে যে কি পোস্ট করছি। তার একটুকুনি বুদ্ধি নেই যে তাপস রায় তৃণমূল কংগ্রেসের বিধায়ক, তিনি একজনকে পাস দিচ্ছেন, পাস দেওয়ার জন্য মাইসোরে পাঠাচ্ছেন, মাইসোরের বিজেপি সাংসদকে বলছেন পাস দিয়ে দিন। তাপস রায়ের কথা, মাইসোরের বিজেপি সাংসদ পাস দিচ্ছে এবং তারা গিয়ে স্মোক ক্যানিস্টার নিয়ে ঢুকছেন। এই অলীক কল্পনাগুলো মানে ভারতীয় জনতা পার্টি করলেই মাথায় আসে। এই যে উর্বর মস্তিষ্কের চাষ, এটা ভারতীয় জনতা পার্টিতে হয়, সুকান্ত মজুমদারকে দেখা যায়। মানে আমি সার্কাস যেরকম হয়, না না আমি তন্দুরিও খেতে ভালো লাগে, এবং আমি আরেকটা জিনিস বলবো, তৃণমূল লড়াচ্ছে না, তন্দুরি চিকেন সব ঝুলে বেড়াচ্ছে, তৃণমূল তন্দুরি খেয়ে নিও। আচ্ছা সেটা নিয়ে কথা না, খাবো আমার অত বাজে রুচি নেই। আচ্ছা ঠিক আছে, আমি যেটা বলছিলাম আরেকটা জিনিস বলবো যে দেখুন, আমার কথা হলো যোগাযোগ হবে, যোগ আছে সব। তা দিল্লি পুলিশ তাপস রায়কে, আমরা তো বরণ করেনি, তাপস রায় তো বলেনি, দিল্লি পুলিশ ডাকুক না, যে তাপস রায়কে গিয়ে জিজ্ঞাসা করুন না, সেটা করছে না। আমাদের একটা জিনিস পরিষ্কার বলতে হবে, দেখুন আপনি রমেশ বিদুরি মনে আছে, যেইভাবে ওই ভাষা, মানে আপনি শোতে বলতে পারবেন ওই ভাষা, আপনি সংসদে বসে বলা তো দূরের কথা, আপনি শোতে বলতে পারবেন। আমাদের অভিষেক এখানে বসে আছে, অভিষেক সেই ভাষা কো প্যানেলিস্টকে ইউজ করতে পারবে। একজন যেই ভাষায় রমেশ বিদুরি বলছে, সে এখনো সংসদে বসে আছেন, আর মহুয়া মৈত্র বহিষ্কার হচ্ছে। একটা বিষয়ের কথা বলা যায়, এথিক্স কমিটি, আনএথিক্যাল কাজকর্ম করে বিজেপি, আবার এথিক্স কমিটি। নন এনডিএ পার্টিগুলোর মেজরিটি রয়েছে, এথিক্স কে তুমি রমেশ বিদুরির বক্তব্যে সমর্থন করো না, তুমি বলো যে সমর্থন করি রমেশ বিদুরির বক্তব্য। পার্টি সেন্ট্রাল কিসের পার্টি সেন্ট্রাল বলতে চাই না, তুমি বলো না যে সমর্থন করি, তুমি শুনে নিয়ে আর বলবে না উত্তর নেই। না তুমি কনফার্ম করছেন, এর কাছে এই বিষয়ে উত্তর নেই রমেশ বিদুরি সংক্রান্ত। দ্বিতীয়ত হচ্ছে কি, আমি যেটা জানতে চাইবো, তার মানে এই যেটা ও বলছে যে তাপস রায় কি তার মানে এই প্রতাপ সিনহাকে কথাটা তার নয়, কথাটা কি কথাটা তার নয়, কথাটা শুধুমাত্র তো রাজ্য সভাপতি নয়, আপনাদের আইটি সেল তো আবার এসএ ভাইকেও টেনে নিচ্ছে। শুনুন না, কথাটা হলো যে যেরকম ভাবে একটা কানেকশন ড্র করা হচ্ছে প্রতাপ সিনহার সঙ্গে, সেরকম ভাবে আমরা ছবি রেখেছি তাপস রায়ের সঙ্গে বা অন্যান্য, মানে কানেকশন ড্র করা আমরা খালি তোমার ইচ্ছে মতো কাটিয়েছে, এর জন্য বলে বিজেপিটা জায়গা কাটিয়েছে কাউকে, ডাইরেক্ট নরেন্দ্র মোদির সাথে ললিত মোদির ছবি আছে, একটা সিস্টেম নরেন্দ্র মোদির সাথে সিস্টেম আছে দেশে, বলেছে তো তদন্ত করছি আমরা, নরেন্দ্র একেবারে মোদির সাথে অবধি যাব, রাজ্য সভাপতি জেনে গেলেন, আপনারা বলছেন তদন্ত পার্টি আর সরকারকে গোলাই না দাদা। আরে বাবা, পার্টি বিবৃতি তদন্ত হচ্ছে না বলে বিবৃতি দিচ্ছেন না, রাজ্য সভাপতি জেনে গেলেন যে এখানে কি হয়েছে, এটা নিয়ে সমস্ত ডিটেইল কি সমস্ত বিরোধীরা জানে কি হয়েছে, জানা পাঁচটা গান আছে, সেটাই তো বলছি। তুমি বলো, জবাব দেবে, তাহলে নাও জবাব দেবে, স্বরাষ্ট্রমন্ত্রী বলুন, ছবিটা কেন সেই দিন খবরে আসুর সঙ্গে ছবিটা বলুন করে সেটা পলিটিক্যাল পার্টি দিয়েছে সরকার, পলিটিক্যাল পার্টি দিতে পারে, পলিটিক্যাল পার্টি দিতে পারে, একদিকে এসএফআই অন্যদিকে তৃণমূল, দুজনকেই জুড়ে দেওয়া হচ্ছে এই যারা সংসদে ঝামেলা পাকিয়েছে তাদের সঙ্গে। কিভাবে দেখছো কংগ্রেস এই বিষয়টা? হচ্ছে কি জানেন তো, ওদের নিজের ঘরের টিনের চালে যখন ইয়ে পড়ে, শিল পড়ে, তখন কিন্তু ওরা নিজেরা কুলকিনারা খুঁজে পায় না, অন্যের কার টিনের চালের উপরে শিল পড়লো সেই নিয়ে ওদের মাথা ব্যথা বেশি। তার কারণ হচ্ছে আজকে নিজেদের যে দোষটা, সেই দোষটা দেখতে পাচ্ছে না। আমি ওকে একটা প্রশ্ন করতে চাই, অটল বিহারী বাজপেয়ী একটা সময় বুলক কাট নিয়ে গিয়ে সংসদে প্রতিবাদ জানিয়েছিল, তাহলে আপনি আমাকে এই কথাটা বলুন তো, অটল বিহারী বাজপেয়ী কি প্রোটেস্টার ছিল নাকি টেরোরিস্ট ছিল, কোনটা ছিল বলুন, উত্তর দিন। আপনি আগে উত্তর দিন, প্রোটেস্টার ছিল না, পার্লামেন্টের ভেতরে ঢুকেছিল, টেররিস্ট ছিল না, আইনসভার মধ্যে ঢুকেছিল, এই সব কথা রাহুল গান্ধীকে শোনান, জানুন তো এখান থেকে রাহুল গান্ধী দল করে, ছাড়ুন ছাড়ুন ছাড়ুন, অনেক পার্লামেন্টে আলোচনা হয়েছিল, দ্যাট ওয়াজ আ গুড ডিবেট। 2023-এ এখন অব্দি আলোচনা হয়নি,
তাহলে এটা কি, তাহলে আমি কিভাবে দেখা যাবে? একটাই জবাব একটা দিয়েছি, সিটিজেন হিসাবে আমি জানতে চাইছি 72 ঘন্টা পরে গিভ সাম টাইম। হ্যাঁ रमेश बिदुरी के साथ कितना समय लेंगे আর রমেশ বিদুরির বেলায় मन की बात বলছে রমেশ বিদুরি যেভাবে দালিশালিকে আক্রমণ করেছে, না না সেই ভাষাটা অভিষেক আমাদের আক্রমণ করে দেখা, সেই ভাষা তুমি সেই ভাষায় আক্রমণ করো, কোন ভাষাটা খারাপ বললাম? না 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 কোন ভাষাটা রমেশ বিদুরির ভাষায় আমাদের আক্রমণ করো তুমি, কেন করব? তাহলে বলো যে ভুল করেছিল রমেশ বিদুরি, সেটা আমাদের সেন্ট্রাল পার্টি বলে দিয়েছে। আমি বারবার করে এক কথা বলবো, কি বলে দিয়েছে? আরে গলা বাজিয়ে চিৎকার করলে একটা বিষয় এখনো পর্যন্ত বারবার আপনি বলছেন তদন্ত করতে থোড়া সা সময় চাহিয়ে, তো এই থোড়া সা সময়ের আগেই রাজ্য সভাপতি বা বিজেপির আইটি সেল একটা ধারণা তৈরি করে দিতে চাইছে কেন? তাহলে আপনি আমাকে একটা কথা বলুন না, এই যে প্রতাপ সিনহাকে যে কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন, এটা তো একটা ও তো নাম পাস দিয়ে ঢুকিয়েছে। শেষ করো। লেখা আছে প্রতাপ সিনহা, পাসওয়ার্ড দেওয়া যদি গুরুতর অপরাধ হয়, না 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 মোদি থেকে বললে যদি অপরাধ হয়, আরে সংসদে যায় একটা ভিজিটর তার পুরো থাকে ছিল, আপনি অভিষেক তো বুঝতে পারছেন যদি কেউ সংসদে যায় একটা ভিজিটর, সেই ভিজিটরের পুরো চেকলিস্ট দরকার লাগে, সেই চেকলিস্ট প্রতাপ সিনহা নিয়েছিলেন, হ্যাঁ কি না? আমি একটাই কথা আরে বলছি, না না, সংসদ ভবনে ঢোকার জন্য ভিজিটরদের পাঁচটা লেভেল সিকিউরিটি সিকিউরিটি ব্রিচ হচ্ছে, সেটা বলবে না, সেটা দায়িত্ব স্বরাষ্ট্রমন্ত্রী নেবে না? তারপরে দেখা 5 লেয়ার সিকিউরিটি থাকে। দায়িত্ব নিতে চাইছেন না কেন? দায়িত্ব নিতে চাইছেন না কে বললো? আমি তো বললাম সময় লাগবে, শুধু এর বাইরে রাষ্ট্র কিছু কি বলিনি। ধর্ম নিয়ে হয়তো রাজনীতি কাল এইটাই তো বলছি। তাহলে তার আগে যখন প্রতাপ সিনহা প্রথমত একটা ভুল করেছেন, সেই ভুলের বিষয়টা বিজেপি তাকে অ্যাকিউজ করে কাঠগড়ায় দাঁড় করায়নি এখনো পর্যন্ত। সংসদের পক্ষ থেকে কোনো গেছেন স্পিকারের কাছে বলেছেন, স্পিকার আমাদের বলুন, স্পিকার তো স্পিকার আমাদের জানান, স্পিকার জানান আমাদের দায়িত্ব না সেটা কি বলবেন? আজকে যে চিঠিটা স্বরাষ্ট্রমন্ত্রী এখানে চিন্তা করে লাভ আছে, স্বরাষ্ট্রমন্ত্রী বললেই তো হয়। একবার তদন্ত করবেন, তারপরে বলবেন আল টপ কাম। আর বিজেপি আইটি সেল জেনে গেল যে এসএফআই করেছে, বিজেপির কথা বলছে কি? এটা পলিটিক্যাল ন্যারেটিভ, দুটোকে আলাদা করতে হবে, সরকার আলাদা পার্টি আলাদা। মানে সরকার আলাদা পার্টি তাহলে বিজেপি রাজ্য সভাপতি কি করে পোস্ট করছে? ছবিটা খালি সুকান্ত মজুমদার কি বলেছেন আপনি দেখেছেন? সুকান্ত মজুমদারের পোস্ট আপনি বলুন। তোমার বলতে সুবিধা হবে, আমি একটা আচ্ছা, তাপস রায়ের বিরুদ্ধে একটা পোস্ট হয়েছে, তার জন্য প্রত্যেকটা সংবাদ মাধ্যমের কাছে তাপস রায়ের বাইট আছে। আমরা প্রতাপ সিনহার বিরুদ্ধে বলছি, একটা সংবাদ মাধ্যমে প্রতাপ সিনহার বাইট আছে? নিজে এসে বলছে রাস্তায় দাঁড়িয়ে কেউ ছবি তুলতেই পারে, প্রাইভেট চ্যানেলে বক্তব্য রাখছেন, অধিবেশনে কোনো বক্তব্য রাখার সময় পাচ্ছেন না তিনি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অধিবেশনে কেন বক্তব্য রাখছেন না? তাহলে আপনাদের রাজ্য সভাপতি কি করে একটা সাবজুডিস ম্যাটার নিয়ে এতবার খুলছে? তাহলে সুকান্ত মজুমদার পোস্ট করছে কেন? আপনাদের রাজ্য সভাপতি একটা সাবজুডিস ম্যাটার নিয়ে এত কেন কথা বলছেন? আমাকে এটা প্রশ্ন করুন। আমাদের সময় আজকের মতো একেবারেই শেষ। গদি মিডিয়াকে যেইভাবে কাজে লাগিয়ে বিজেপি তার পলিটিক্যাল ন্যারেটিভ সেটআপ করার চেষ্টা করছে মানুষের মধ্যে, তার জন্যই টিভি চ্যানেলে বলছে, অথচ তিনি সংসদে মুখ খুলছেন না। তারা এত বড় অপদার্থ প্রধানমন্ত্রী আলোচনা এখানেই শেষ করছি। আমাদের সঙ্গে উপস্থিত ছিলেন অভিষেক মান্না, রাজনীল মুখোপাধ্যায়, মৃত্যুঞ্জয় পাল, সুস্মিতা বিশ্বাস। আপনাদের প্রত্যেককে আপনাদের মূল্যবান মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ। শেষ করছি আজকের আলোচনা। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।